ত্রয়োদশ অধ্যায়। থিম: দ্য আর্ট অফ ওয়ার্ল্ড মেকিং। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। The principles that should guide American foreign policy are simple. The world is safer when America leads. Only strength ensures peace and freedom, and America must stand with its allies and challenge its adversaries. কেভিন ম্যাককার্থি। ভূমিকা: ২১ শতকের বিশ্ব রাজনীতি বোঝার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি জানা আমাদের জন্য আবশ্যক। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা বিশ্বকে মূলত কিভাবে দেখে এবং বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হওয়া চাই তা নিয়ে এই অধ্যায়টি সাজানোর চেষ্টা করেছি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ডিপার্টমেন্ট অফ স্টেট বলা হয়, আর পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট। কংগ্রেসের অনুমতি ছাড়া মার্কিন প্রেসিডেন্ট অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। যুদ্ধ ঘোষণা করতে প্রেসিডেন্টকে নিম্নকক্ষের 2/3 সদস্যের সমর্থন পেতে হয়। কিন্তু মনে করুন, কংগ্রেসে কোনো বিল পাশ হয়েছে, কিন্তু সেটা প্রেসিডেন্টের মনোপুত হয়নি। তখন প্রেসিডেন্ট সেটাতে ভেটো দিতে পারেন। প্রেসিডেন্ট স্বাক্ষর না দিলে অনেক বিল আইনে পরিণত হয় না, সেই বিলটির মৃত্যু ঘটে। প্রেসিডেন্টের এই ক্ষমতাকে পকেট ভেটো বলা হয়। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সে দেশের মিলিটারির সর্বাধিনায়ক। রাষ্ট্রের সিকিউরিটি রক্ষার্থে যে কোনো স্টেপ গ্রহণ করার ক্ষমতা তার হাতে রয়েছে। বর্তমান 21 শতাব্দীতে মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে প্রেসিডেন্ট একক উৎসে পরিণত হয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ঘাঁটি স্থাপন, পারমাণবিক শক্তির বিকাশ অর্থাৎ প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, সামরিক জোট গঠন, বিভিন্ন দেশে মিলিটারি ঘাঁটি স্থাপন ইত্যাদি কাজগুলো মার্কিন প্রেসিডেন্ট একাই করে থাকেন। এসব বিষয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। উপরিউক্ত বিষয়গুলো প্রেসিডেন্টের একক ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তাই মার্কিন স্বার্থকে মাথায় রেখে এবং স্বীয় রাজনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন। সময়ের প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ধারায় পরিবর্তন এসেছে। যুগের সাথে মানানসই সাধারণত এমন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। তাই 21 শতকের বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি বোঝার সুবিধার্থে এই অধ্যায়টিতে আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির আদ্যোপান্ত জানার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কেন এত নিখুঁত? রাষ্ট্র পরিচালনার নীতি, সরকারের গৃহীত পলিসি এবং পররাষ্ট্রনীতিগুলো যত বেশি নিখুঁত হবে, একটি রাষ্ট্র তত বেশি উন্নত হবে। যুক্তরাষ্ট্রের রাজনীতি পলিসি নির্ভর। সেখানে চেতনা, মতাদর্শ, আইডিওলজির তেমন প্রভাব নেই। তাদের কার্যকরী নীতির কারণেই আজকে যুক্তরাষ্ট্র পরাশক্তি হতে পেরেছে। যুক্তরাষ্ট্রের জন্য কার্যকরী পলিসি তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তাদের কংগ্রেশনাল কমিটিগুলো। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের মোট সদস্য 535 জন। এই সদস্যদের ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়। যেই বিষয়ে এক্সপার্ট তাকে সেই কমিটিতে রাখা হয়। সরকার এবং বিরোধী উভয় দলের সদস্যই কমিটিতে থাকে। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটিগুলো নিজ নিজ সেক্টর নিয়ে কাজ করে, গৃহীত পলিসিগুলোর খুঁটিনাটি বিশ্লেষণ করে। পররাষ্ট্র বিষয়ক কমিটির নাম হচ্ছে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি। বিশ্বের রিজিয়ন ভেদে আলাদা আলাদা পররাষ্ট্র বিষয়ক কমিটিও রয়েছে। উদাহরণস্বরূপ, আফ্রিকা বিষয়ক কমিটি আফ্রিকায় যুক্তরাষ্ট্রের পলিসি কী হওয়া উচিত সেটা নিয়ে কাজ করে। ইউরোপের কমিটি ইউরোপে যুক্তরাষ্ট্রের পলিসি কী হওয়া উচিত সেটা নিয়ে তারা কাজ করে। মধ্যপ্রাচ্য নিয়ে আলাদা কমিটি রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের পলিসি কী হওয়া উচিত সেটা নিয়ে তারা কাজ করে। উল্লেখ্য, এসব কমিটির মধ্যে আবার উপকমিটিও রয়েছে, যারা পুরো রিজিয়ন নিয়ে কাজ করার পরিবর্তে ওই রিজিয়নের শুধু একটি দেশ নিয়ে কাজ করে। দক্ষিণ এশিয়া নিয়ে আলাদা কমিটি রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্র কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটার উপরেও কমিটি রয়েছে। শুধু চীন নিয়েও স্বতন্ত্র একটি কমিটি রয়েছে। চীনকে কিভাবে মোকাবেলা করা উচিত তারা শুধু সেটা নিয়ে কাজ করে। মার্কিন পররাষ্ট্রনীতি তৈরিতে এই কমিটিগুলোর ভূমিকা ব্যাপক। ঠিক এ কারণে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন কমিটিগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র আইনসভা বা লিটল লেজিসলেচার হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিটি সিনেটর এবং প্রতিটি রিপ্রেজেন্টেটিভ সে দেশের প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য। তারা সবাই অনেক শিক্ষিত এবং রাজনৈতিক সচেতন। তাই কংগ্রেসের সদস্যদের মধ্যে দলীয় রাজনীতি প্রকট থাকলেও রাষ্ট্রের স্বার্থে তারা সবাই এক।
যেমন এখন জো বাইডেনের শাসনামলে ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে তার মোট সদস্য ৫১ জন। মাইকেল ম্যাকল এর সভাপতিত্বে এই কমিটির মোট সদস্যদের ২৭ জন রিপাবলিকান পার্টির আর ২৩ জন ডেমোক্রেটিক পার্টির। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ৫টি উদ্দেশ্য রয়েছে। এই ৫টি উদ্দেশ্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। 1. সিকিউরিটি, রাষ্ট্রের ভূখণ্ড টিকিয়ে রাখা এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করা। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান দিক। যুক্তরাষ্ট্রের যে সকল নাগরিক ও ব্যবসায়ী বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও পররাষ্ট্রনীতির অন্তর্ভুক্ত। 2. অ্যাক্সেস, দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে বৈশ্বিক সম্পদ ও বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করা। এখন প্রশ্ন হচ্ছে, বৈশ্বিক সম্পদ বলতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা মূলত কি বোঝাচ্ছে? সাধারণত বৈশ্বিক সম্পদ বলতে প্রাকৃতিক সম্পদ তথা তেল, গ্যাস ইত্যাদি। কথা হলো, এই প্রাকৃতিক সম্পদগুলো তো কোনো না কোনো দেশের অধীনে, যেমন বিশ্বের অধিকাংশ তেল সম্পদ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে। একইভাবে স্বর্ণ, আকরিক ধাতু, মিনারেল, ডায়মন্ড, কপার, ইউরেনিয়াম, প্লাটিনাম, কোবাল্ট, বক্সাইট ইত্যাদি প্রাকৃতিক সম্পদের প্রায় সবই আফ্রিকার দেশগুলোর অধীনে। বিশ্বের এসব সম্পদে যুক্তরাষ্ট্র তার অধিকার চায়। এসব বৈশ্বিক সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করাই তাদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। বৈশ্বিক সম্পদ আহরণে যদি যুদ্ধ করতে হয় তারা সেটাই করবে, যদি বিদেশি কোনো রাষ্ট্রের সরকারকে উৎখাত করতে হয় সেটাই করবে। যুক্তরাষ্ট্রের পণ্যের বাজার সম্প্রসারিত করা, অস্ত্রের বাজার ধরে রাখা, বহির্বিশ্বে মার্কিন কর্পোরেশনগুলোর স্বার্থ রক্ষা করা ইত্যাদি অন্যতম উদ্দেশ্য। 3. ব্যালেন্স অফ পাওয়ার, বিশ্বে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ধরে রাখা। যুক্তরাষ্ট্রের চেয়ে অধিক শক্তিশালী কোনো রাষ্ট্রের যেন উত্থান না হয় সেদিকে নজর রাখা। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব রক্ষায় মিত্র রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখা। 4. প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, যুক্তরাষ্ট্র যেহেতু গণতন্ত্রের ধারক বাহক তাই বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানবাধিকার রক্ষা করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্বটি যুক্তরাষ্ট্র কখনো নিজে পালন করবে, কখনো বা আবার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্পাদন করাবে। বিশ্ব মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘ পরিচালিত হবে এবং ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোকে বৈদেশিক সাহায্য প্রদান করাও তাদের পররাষ্ট্রনীতির অন্যতম কৌশল। 5. ওয়ার্ল্ড লিডার, বিশ্বকে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। তারা মনে করছে বিশ্বে যুক্তরাষ্ট্রের লিডারশিপ অনুপস্থিত থাকলে বিশ্ব ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টি হবে। তাই বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিশ্চিত করা তাদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির আদ্যোপান্ত, মার্কিন যুক্তরাষ্ট্রের গোড়ার দিকে যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের পররাষ্ট্রনীতি ছিল বিশ্ব রাজনীতি থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক রাখা। বিশ্ব রাজনীতি থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখার সেই পররাষ্ট্রনীতিকে আইসোলেশনিজম বলা হয়। পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরোর পররাষ্ট্রনীতিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভিত বা ফাউন্ডেশন বলা হয়। 19 শতকে 1823 সালের দিকে জেমস মনরো পরাশক্তি হওয়ার যে ভিত গেঁথে দিয়েছিলেন সেটার উপর নির্ভর করে আজও যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে। মনরোর নীতি ছিল বহির্বিশ্ব থেকে নিজেকে দূরে রেখে যুক্তরাষ্ট্রকে আগে শক্তিশালী করে তোলা, কারণ বৈশ্বিক রাজনীতিতে আধিপত্য করতে প্রথমে প্রয়োজন শক্তি সঞ্চয়। মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজ ভৌগোলিক সীমানার বাইরে অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে মাথা ঘামাবে না এবং অন্য কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এটা ছিল জেমস মনরোর নীতি। এটা দ্বারা জেমস মনরো ইউরোপীয়দের একটি মেসেজ দিয়েছিলেন যে আমরা তোমাদের ওইদিকে যাব না, তোমরাও আমাদের এদিকে এসো না। এটা মূলত যুক্তরাষ্ট্রের একটি ট্র্যাপ ছিল। যুক্তরাষ্ট্র এই সময়টাতে নিরবিচ্ছিন্ন হয়ে নিজেকে শক্তিশালী করার পরিকল্পনা করেছিল, আর এই 100 বছর যুক্তরাষ্ট্র নিজের ঘরকে গুছিয়েছে, কারণ বিশ্বের পরাশক্তি হতে হলে নিজেকে আগে শক্তিশালী করতে হবে। তাই যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের অর্থনীতি, রাজনীতি, মিলিটারি, প্রযুক্তিগত উন্নতিতে মনোনিবেশ করে। অর্থাৎ বিশ্বের রাজনীতিতে প্রবেশের পূর্বে যুক্তরাষ্ট্র নিজেকে প্রথমে শক্তিশালী করেছে। মোটামুটিভাবে শক্তিশালী হওয়ার পর বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র বৈশ্বিক রাজনীতিতে নিজের আধিপত্য জানান দিয়েছে।
যুক্তরাষ্ট্র যে সময়টাতে নিজেকে গড়েছে, সেই সময়টাতে ইউরোপীয় রাষ্ট্রগুলো একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে দুর্বল হয়ে পড়েছিল। মনরোর এই পররাষ্ট্রনীতি মনরো ডক্ট্রিন হিসেবে পরিচিত। ল্যাটিন আমেরিকার অধ্যায়ে মনরো ডক্ট্রিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিজেকে শক্তিশালী করার পর সগৌরবী বিশ্ব রাজনীতিতে পদার্পণ করে যুক্তরাষ্ট্র। সেটার সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে। 1913 সাল থেকে 1921 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন উড্রো উইলসন। 28তম এই মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পতন নিশ্চিত হয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1918 সালের 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে তার একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এই ঘোষণায় তিনি 14টি দফা পেশ করেন। এটাই ইতিহাসে দ্য 14 পয়েন্টস বা 14 দফা নীতি হিসেবে পরিচিত। এই 14 দফার সর্বশেষ 14তম পয়েন্টে তিনি লিগ অফ নেশনস প্রতিষ্ঠার কথা বলেন। উইলসন লিগ অফ নেশনের স্রষ্টা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জরুরি অবস্থার কারণে তৃতীয় মেয়াদে আবার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। 14 দফা দাবিতে গোপন চুক্তি, বাণিজ্য শুল্ক, ঔপনিবেশিক বিবাদ, অস্ত্র প্রতিযোগিতা ইত্যাদির অবসান ঘটানোর কথা বলা হলে বিশ্বের বহু দেশই তা মেনে নিয়েছিল। উইলসনের 14 দফা নীতিগুলো যুদ্ধোত্তর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি রচনা করতে পেরেছিল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর মার্কিন নীতি নির্ধারকরা জেমস মনরোর বিচ্ছিন্নতাবাদের নীতি পরিত্যাগ করে। তখন ক্ষমতায় ছিলেন হ্যারি ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রেসিডেন্ট ট্রুম্যান দেখলেন যে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যের স্থায়ীকরণ করতে তার কিছু শিষ্য প্রয়োজন, যারা যুক্তরাষ্ট্রকে প্রোটোকল দেবে, যারা পেছন থেকে জি ভাই জি ভাই বলবে। ফলশ্রুতিতে 1947 সালে ট্রুম্যান হাজির হলেন মার্শাল প্ল্যান নিয়ে। বিশ্বযুদ্ধের প্রভাবে পশ্চিম ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক সংকট তীব্রতর হয়। অর্থনৈতিক সংকটের ফলে ইউরোপে কমিউনিস্ট ভাবাদর্শের দ্রুত প্রসার ঘটে। ফ্রান্সের শ্রমিকরাও দলে দলে কমিউনিস্ট পার্টিতে যোগ দিতে থাকে। এভাবে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোতে দ্রুত গতিতে সোভিয়েত আধিপত্য বিস্তার লাভ করতে থাকে। এমন পরিস্থিতিতে ইউরোপে সাম্যবাদ ও রাশিয়ার অগ্রগতি প্রতিরোধ ঘটাতে ইউরোপে বিপুল পরিমাণ ঋণদানের মাধ্যমে ওই অঞ্চলে মার্কিন বাণিজ্যের প্রসার ঘটাতে, অর্থ সাহায্যের মাধ্যমে সেখানে একটি যুক্তরাষ্ট্রের অনুগত রাষ্ট্রজোট গঠন এবং তাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে প্রভাব খাটাতে মার্শাল পরিকল্পনা গৃহীত হয়েছিল। যুক্তরাষ্ট্র তাতে দারুণভাবে সফল হয়। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইউরোপীয় রাষ্ট্রগুলো দ্রুত সময়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল। সোভিয়েত আধিপত্য হ্রাস এবং কমিউনিজমের প্রভাব রোধ করতে যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলো নিয়ে 1949 সালে ন্যাটো জোট গঠন করে। এতে করে যুক্তরাষ্ট্র তার কিছু অনুগত রাষ্ট্র পেয়ে যায়। ট্রুম্যান কমিউনিজম প্রতিরোধে মধ্যপ্রাচ্যে সিইএনটিও সেন্টো জোট এবং দক্ষিণ এশিয়াতে সিয়াটো SEATO জোট গঠন করেছিল। ট্রুম্যানের পররাষ্ট্রনীতিকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র বনাম রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ সূত্রপাত হয়। হ্যারি ট্রুম্যানের পররাষ্ট্রনীতি মার্কিন ইতিহাসে ট্রুম্যান ডক্ট্রিন হিসেবে পরিচিত। ট্রুম্যান 1945 থেকে 1953 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসলেন আইজেনহাওয়ার। 1953 থেকে 1960 সাল পর্যন্ত আইজেনহাওয়ার পূর্ববর্তী প্রেসিডেন্টের নীতি অনুসরণ করেন। তৃতীয় বিশ্বের দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নের প্রভাব হ্রাসে তাদের বৈদেশিক সাহায্য দেওয়ার কর্মসূচি গ্রহণ করেন। তারপর ক্ষমতায় আসেন আলোচিত প্রেসিডেন্ট জন এফ কেনেডি। 1960 সাল থেকে 1963 সাল পর্যন্ত প্রেসিডেন্ট জন এফ কেনেডিও পূর্বসূরিদের নীতি অনুসরণ করেন। তার আমলে সোভিয়েত ইউনিয়নের সাথে দ্বন্দ্ব আরও তীব্রতর হয়। কেনেডির শাসনামলে 1962 সালে কিউবায় মিসাইল সংকট শুরু হয়। বিশ্বে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল। 1959 সালে ফিদেল ক্যাস্ট্রোর হাত ধরে কিউবায় অভ্যন্তরীণ বিপ্লব ঘটে আর স্বৈরাচার বাতিস্তা পরিচালিত সরকারের পতন ঘটে। আর সেই বছরেই ফিদেল ক্যাস্ট্রোর হাত ধরে কিউবায় চালু হয় সমাজতন্ত্র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে মাত্র 90 কিলোমিটার দূরে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্র কখনো মেনে নিতে পারেনি। ফিদেল ক্যাস্ট্রোর সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক গভীর হয়। ফিদেল ক্যাস্ট্রোকে উৎখাত করতে কিউবা আক্রমণের পরিকল্পনাও নিয়েছিল যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কেনেডি সরকারের। কিছু কিউবান ছিল যারা সমাজতন্ত্র বিরোধী,
তাদেরকে যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা দিয়েছিল। তারা কিউবাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে কিউবা সোভিয়েত ইউনিয়নের সাহায্য প্রার্থনা করে, আর তাতে সাড়া দেয় তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ। 1962 সালে সোভিয়েত ইউনিয়ন অতি গোপনীয়তায় কিউবায় পারমাণবিক বোমা বহনে সক্ষম এরকম অসংখ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পাঠায়। কিউবায় বসে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ 9টি প্রধান শহরকে টার্গেট করে সোভিয়েত ইউনিয়ন। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র গোপনে ইতালি ও তুরস্কে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বসিয়ে সোভিয়েত ইউনিয়নকে যে হুমকি দিয়েছিল তার এক প্রকার পাল্টা জবাব ছিল এটি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ সোভিয়েতের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা জেনে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কেনেডিকে কিউবা দখল করতে এবং সোভিয়েতের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পরামর্শ দেন তার রাজনৈতিক উপদেষ্টারা, কিন্তু কেনেডি কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা করলেন। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ বা হটলাইন চালু হয়। প্রচণ্ড বাকবিতণ্ডার পর কেনেডি নিকিতা ক্রুশ্চেভের সাথে চুক্তি করলেন যে যুক্তরাষ্ট্র ইতালি ও তুরস্ক থেকে তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো অপসারণ করবে। এর বিনিময়ে সোভিয়েত ইউনিয়ন কিউবায় থাকা তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরিয়ে আনবে। আর ইতিহাসে এটাই কিউবান মিসাইল ক্রাইসিস হিসেবে পরিচিত। আর উভয় পরাশক্তির মধ্যে এই উত্তেজনার প্রশমন অবস্থাকে বলা হয় দাঁতাত, বা ইংরেজিতে বললে ড্যান্টেতে। কেনেডি অধ্যায় শেষে ক্ষমতায় আসেন জনসন। 1963 থেকে 1968 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন জনসন। তার শাসনামলে তথা 1965 সালে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে। তারপর শুরু হয় নিক্সন কিসিঞ্জার জুটি। প্রেসিডেন্ট নিক্সন 1969 থেকে 1976 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ তার আমলেই শুরু হয়েছিল। তিনি জনসনের শুরু করা ভিয়েতনাম যুদ্ধের পরিসমাপ্তি ঘটান। তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে 1972 সালে সোভিয়েত ইউনিয়নের সাথে সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত করেন, যার পূর্ণরূপ স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস। চিলির সমাজতান্ত্রিক সরকার সালভাদর আলেন্দেকে উৎখাত করা হয় মূলত তার নির্দেশেই। তারপর জিমি কার্টার যুগ শুরু হয়। 1977 থেকে 1980 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই দীর্ঘদিন ধরে মিশর ও ইসরায়েল বিভিন্ন সামরিক কূটনৈতিক দ্বন্দ্বে লিপ্ত ছিল। 1948 থেকে 1973 সালের মধ্যে তিনটি আরব ইসরায়েল যুদ্ধ হয়। জিমি কার্টারের নেতৃত্বে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে প্রায় 2 সপ্তাহ গোপন আলোচনার পর 17 সেপ্টেম্বর 1978 সালে ক্যাম্প ডেভিড নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মিশরের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের পক্ষে প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন। মধ্যপ্রাচ্যে তথাকথিত শান্তিতে অবদান রাখায় 1978 সালে আনোয়ার সাদাত এবং মেনাহেম বেগিন যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এই চুক্তিতে মূলত ইসরায়েলকে কৌশলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, আর মিশর তার অনেক সীমানা হারায়। চুক্তির কারণে মিশরকে 1979 সালে আরব লীগ থেকেও বহিষ্কার করা হয়। তারপর ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। এই মেয়াদে 1981 থেকে 1988 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার পুরো শাসনামলে সোভিয়েত আফগান যুদ্ধটা হয়েছিল। 1979 সালে জিমি কার্টারের আমলে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা করে। রোনাল্ড রিগানের আমলে সোভিয়েত আফগান যুদ্ধ চরম আকার ধারণ করে। সাম্রাজ্যবাদী সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়তে থাকা স্থানীয় আফগান মুজাহিদিনদের সহযোগিতা করে রিগান সরকার। রিগানের সহযোগিতায় সোভিয়েত বাহিনী আফগান থেকে পিছু হটতে বাধ্য হয়। আফগান থেকে সৈন্য অপসারণের সিদ্ধান্ত নেয় সোভিয়েত সরকার। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের মধ্যে 1987 সালে নিরস্ত্রীকরণ INF চুক্তি স্বাক্ষরিত হয়, যার পূর্ণরূপ ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি INF। রিগান অধ্যায়ের পরিসমাপ্তি হলে ক্ষমতায় আসেন জর্জ হার্বার্ট ওয়াকার বুশ, যিনি সিনিয়র বুশ হিসেবে পরিচিত। তার শাসনামলে অর্থাৎ 1989 থেকে 1993
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। তিনি রোনাল্ড রিগানের নীতিকেই অনুসরণ করেন। তার শাসনামলেই 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। তিনি রিগানের গৃহীত আইএনএফ চুক্তি বাস্তবায়ন করতে বায়োলজিক্যাল ওয়েপন্স রাশিয়ান নীতিও গ্রহণ করেন। স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তি হয় তার আমলেই। তখন মধ্যপ্রাচ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ, ফার্স্ট গালফ ওয়ার শুরু হয়। কুয়েত অতীতে ইরাকেরই একটি অংশ ছিল। এজন্য ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দাবি করেন যে যুদ্ধ করে হলেও তিনি কুয়েত পুনরুদ্ধার করবেন। সাদ্দাম হোসেন 1990 সালের 2 আগস্ট কুয়েতে প্রায় 2 লক্ষ সেনা পাঠালে কুয়েত তার কোনো প্রতিরোধই করতে পারেনি। সাদ্দাম কুয়েত দখল করে কুয়েতকে ইরাকের 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করেন। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো আতঙ্কিত হয়েছিল যে তেল সমৃদ্ধ আরব দুনিয়া এভাবে সাদ্দাম হোসেনের নিয়ন্ত্রণে চলে গেলে তাদের প্রভূত ক্ষতি হবে। জন্য সিনিয়র বুশ প্রশাসন সক্রিয়ভাবে ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। 1991 সালের 15 জানুয়ারির মধ্যে কুয়েত থেকে ইরাক সরে না এলে ইরাকের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দেয় জাতিসংঘ। জাতিপুঞ্জের সময়সীমা অতিক্রান্ত হলে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী 1991 সালের 15 জানুয়ারি ইরাক আক্রমণ করে। 7 মাস ধরে চলা এই যুদ্ধে নির্বিচারে প্রচুর বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে মারা যায় হাজারো মানুষ। শীঘ্রই কুয়েত থেকে ইরাকের বাহিনী সরে আসতে বাধ্য হয় এবং যুদ্ধে ইরাক শোচনীয়ভাবে পরাজিত হয়। এটাই প্রথম উপসাগরীয় যুদ্ধ হিসেবে পরিচিত। তারপর ক্ষমতায় আসেন বিল ক্লিন্টন। 1994 সাল থেকে 2000 সাল পর্যন্ত মোট 6 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন। বিল ক্লিন্টন প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি 2000 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন। বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টনের বন্ধু হচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস। বলা হয়ে থাকে ডক্টর ইউনুসের অনুরোধে বিল ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন। স্নায়ুযুদ্ধ শেষে নতুন বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্র ছিল একমাত্র পরাশক্তি। একক বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শাসন কেমন হওয়া উচিত সেই সম্পর্কে থিসিস নিয়ে হাজির হন ক্লিন্টনের বৈদেশিক নীতি অ্যাডভাইজার স্যামুয়েল হান্টিংটন। উপস্থাপন করলেন সভ্যতার সংঘাত তত্ত্ব। এই তত্ত্বকে ওয়েপন হিসেবে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যকে ভূরাজনৈতিক প্লেগ্রাউন্ডে পরিণত করে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টরা। ক্লিন্টনের পর ক্ষমতায় আসলেন জুনিয়র বুশ। জর্জ ডব্লিউ বুশ 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি জুনিয়র বুশ হিসেবে পরিচিত। তিনি ছিলেন পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট হার্ভার্ড ওয়াকার বুশের ছেলে। পররাষ্ট্রনীতিতে তার বাবাকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল যুদ্ধ দিয়েই। 9/11 বা টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলাকে জের ধরে 2001 সালে বুশ প্রশাসন আফগানিস্তানে হামলা চালায়। শুরু হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত যুদ্ধ, ওয়ার এগেইনস্ট টেরোরিজম। হামলার মাধ্যমে আফগানিস্তানের তখনকার তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। তার পিতার শাসনামলে সংগঠিত হয়েছিল প্রথম উপসাগরীয় যুদ্ধ। তিনি আসার পর সংগঠিত হয়েছে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। বুশ প্রশাসন দাবি করে যে আমেরিকাকে আক্রমণ করার জন্য সাদ্দাম ইরাকে প্রচুর মারাত্মক পারমাণবিক ও রাসায়নিক মারণাস্ত্র মজুত করেছে। অভিযোগ তোলা হয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন এবং তার সংগঠন আল কায়েদার সঙ্গে সাদ্দাম হোসেনের যোগসূত্র আছে। এসব অভিযোগে 2003 সালে প্রেসিডেন্ট জর্জ বুশ অর্থাৎ জুনিয়র বুশ উপসাগরীয় অঞ্চলে সেনা সমাবেশ করেন। শুরু হয় যুদ্ধ, আর এটাই দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ হিসেবে পরিচিত। তার শাসনামলে 2008 সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। জুনিয়র বুশের পর 44তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 2009 সালে হোয়াইট হাউসে আসেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা যখন ওভাল অফিসে ঢুকেন তখন জুনিয়র বুশ ও ক্লিন্টন কর্তৃক তৈরিকৃত অনেক সমস্যা তাকে মোকাবিলা করতে হয়। ক্ষমতায় বসার মাত্র 2 বছর পরেই তথা 2011 সালে মধ্যপ্রাচ্যে শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেটা ইতিহাসে আরব বসন্ত হিসেবে পরিচিত। তিউনিসিয়াতে শুরু হওয়া এই আন্দোলনে পতন হয় তিউনিসিয়ায় স্বৈরশাসক বেন আলীর। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা আরব বিশ্বে।
লিবিয়ায় পতন ঘটে মুয়াম্মার গাদ্দাফির, মিশরে পতন ঘটে হোসনি মোবারকের, ইয়েমেনে ক্ষমতাচ্যুত হন 3 দশক ধরে ক্ষমতায় থাকা একনায়ক আবদুল্লাহ সালেহ। আরব বসন্তের শুরু থেকে সেখানকার বিপ্লবীদের সমর্থন দিয়ে যাওয়া ওবামা প্রশাসন ব্যর্থ হয় বিপ্লবীদের শাসনতান্ত্রিক বিবর্তনের পথ দেখাতে। এসব দেশে কয়েক বছর পরেই পুনরায় ফিরে এসেছে সামরিক শাসন। সিরিয়া, লিবিয়া, ইয়েমেন সহ অনেক দেশে সরকার বনাম বিদ্রোহীদের মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। সেই সংঘাত কাজে লাগিয়ে আরব বিশ্বে উত্থান ঘটে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর। জন্ম হয় আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর। সিরিয়াকে কেন্দ্র করে পরাশক্তিগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে। সরকার বদলেছে, প্রেসিডেন্ট পাল্টেছে, বদলায়নি যুদ্ধ রাজনীতি। 2012 সালে দ্বিতীয় মেয়াদে বারাক ওবামা পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। বারাক ওবামার প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্য যেমন ছিল, তার দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্য আরও বহুগুণে অনিরাপদ হয়েছে। ওবামার দ্বিতীয় মেয়াদের শাসনামলে বিশ্ব রাজনীতিতে যে দুটি বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেগুলো হচ্ছে 6 জাতির P5+1 চুক্তি এবং প্যারিস জলবায়ু চুক্তি। 2006 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের এক বক্তব্যে উঠে এসেছিল ইরানের কাছে পারমাণবিক প্রযুক্তি রয়েছে। সেই ঘোষণা থেকেই মূলত ইরান সংকটের জন্ম নেয়। ইরানের পরমাণু কর্মসূচি বিস্তার রোধে 2006 সালের জুন মাসে একটি জোট গঠিত হয়। জাতিসংঘের স্থায়ী 5 সদস্য রাষ্ট্র আর জার্মানি মিলে সেই জোট গঠিত হওয়ায় তার নাম দেওয়া হয় P5+1 বা 6 বিশ্ব শক্তির জোট। এই জোট দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারেনি। অবশেষে 2015 সালে বারাক ওবামার নেতৃত্বে ইরানের সাথে 6 জাতির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি ইরানের পারমাণবিক কর্মসূচি সংকুচিত করার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইরানের উপর থেকে জ্বালানি এবং ব্যাংকিং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন। এটা ওবামা প্রশাসনের অন্যতম কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হলেও বিশ্লেষকদের দাবি ইরান গোপনে ঠিকই পারমাণবিক কার্যক্রম চালিয়ে গিয়েছে। ওবামার শাসনামলেই 2015 সালে ফ্রান্সে অনুষ্ঠিত COP21 সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি সই হয়। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে ওই চুক্তিতে স্থির হয় অদূর ভবিষ্যতে বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে আসা। উপরিউক্ত দুটি বিষয় ওবামার পররাষ্ট্রনীতির অর্জন হলেও তার থেকে বিশ্ব যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তার আমলেই বিদেশে অন্তত 540 বারেরও বেশি অভিযান চালানো হয়েছে। তার আমলে শুরু হওয়া সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধ এখনও চলমান। তারপর 2016 সালে সাবেক স্টেট সেক্রেটারি ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনকে হারিয়ে 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। বারাক ওবামার রেখে যাওয়া কুর্দি, সিরীয়, ইরাকি, তুর্কি সহ স্থানীয় নানা জটিল সমস্যার মধ্য দিয়ে শুরু হয়েছিল ট্রাম্প শাসন। ট্রাম্প ক্ষমতায় আসলে মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ক্ষমতায় এসেই ওবামার স্বাক্ষরিত P5+1 চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহার করেন। উত্তর কোরিয়ার সাথে 2 বার বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক আইনের প্রতি বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রাম্পের নির্দেশে ইরান রেভলিউশনারি গার্ড কোরের অর্থাৎ IGRCর অভিজাত বাহিনী কুদস ফোর্সের সেনা অধিনায়ক কাসেম সুলাইমানিকে ড্রোন হামলা করে হত্যা করা হয়। বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন সবার শরীর থেকেই কম বেশি বারুদের গন্ধ এসেছে। তাই ট্রাম্প নিজেকে পিছিয়ে রাখবেন কেন? ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ পর্যন্ত যুদ্ধের দামামা বাজিয়ে ছাড়লেন। বারাক ওবামার নেতৃত্বে ওসামা বিন লাদেনের হত্যার ঘটনা তার দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারণায় কাজে লাগিয়েছিলেন। হতে পারে ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনকে মাথায় রেখেই সেরকম কিছু করতে চেয়েছিলেন। তার আমলে সন্ত্রাস দমন প্রশ্নে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্রের। আফগানিস্তানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। পশ্চিমা বিশ্বে ইমরান খানকে তখন তালেবান খান হিসেবে আখ্যায়িত করা হয়।
2021 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন ভেটেরান জো বাইডেন, বারাক ওবামার যোগ্য উত্তরসূরি। 1973 সালে মার্কিন ইতিহাসে পঞ্চম সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। রাজনীতিতে দীর্ঘ 60 বছরের ক্যারিয়ার। বাইডেন দীর্ঘদিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে কাজ করেছেন। সিনেটের এই কমিটির সভাপতি হিসেবে 2012 সালে আমেরিকার ইরাক যুদ্ধে যাওয়ার বিষয়টি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত ছিল তার উপর। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে এই অভিযোগে যখন ইরাকে নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তাব করেন, তখন বাইডেন তাতে জোরালো সমর্থন দিয়েছিল। পররাষ্ট্রনীতি বিষয়ে আগাগোড়া পাকা খেলোয়াড় এই জো বাইডেন এখন ক্ষমতায়। 21 শতকের আগামী বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেবে সেটা নির্ভর করছে জো বাইডেনের পররাষ্ট্রনীতির উপর। ক্ষমতায় এসেই অভিবাসন নীতিতে পরিবর্তন, প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদান, ন্যাটোভুক্ত দেশগুলোর সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণ, ইরানের সাথে 6 জাতির পরমাণু চুক্তিতে বহাল থাকা ইত্যাদি নানা পদক্ষেপ নিয়েছেন। আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করেছেন। সম্প্রতি বাইডেন কর্তৃক গৃহীত পারমাণবিক সাবমেরিন বিষয়ক অকাশ চুক্তি, চীনের বিরুদ্ধে বিল্ড ব্যাক ব্যাটার ওয়ার্ল্ড পলিসি, ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি, BRI প্রজেক্টের বিপরীতে কোয়াড নিয়ে তৎপরতা, প্যাসিফিক অঞ্চলে চীন বিরোধী অবস্থান শক্তিশালী করা, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে তাইওয়ানকে প্রোটেক্ট করার ঘোষণা, ইউক্রেনে সামরিক সহায়তা চালিয়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলো পাল্টে দিচ্ছে পোস্ট কোভিড বিশ্ব রাজনীতির গতিপথ। প্রেসিডেন্টরা ক্ষমতায় আসবেন আর নানান অজুহাত ধরে যুদ্ধ বাঁধাবেন। যুক্তরাষ্ট্রের এই ব্যাধি অনেক পুরনো। তাই দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাথে নতুন কোনো যুদ্ধে নেমে পড়বেন কিনা সেটা জানার জন্য হয়তোবা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর যুদ্ধে জড়াবে কিনা, লস অ্যাভার্সন থিওরি। মনে করুন আপনার অনেক দিনের শখ একটি আইফোন মোবাইল ক্রয় করার। আপনি খুব চাচ্ছেন আপনার একটি আইফোন মোবাইল থাকুক। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 80,000 টাকা দিয়ে আপনি একটি আইফোন ক্রয় করলেন, যার মধ্য দিয়ে আপনার দীর্ঘদিনের ইচ্ছাটাও পূরণ হলো। এবার প্রশ্ন হলো, অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়ার কারণে আপনি কতটুকু খুশি হলেন? শখের আইফোনটি কাছে পেয়ে আপনি নিজেকে কতটা আনন্দিত মনে করবেন? একইভাবে মনে করুন 80,000 টাকা দিয়ে ক্রয় করা আপনার সেই আইফোনটি মাত্র কিছুদিন ব্যবহার করার পর আপনার বাসা থেকে চুরি হয়ে গেল। শখের মোবাইলটি চুরি হয়ে যাওয়ায় এখন আপনি কতটা কষ্ট অনুভব করবেন? মানুষের সুখ দুঃখ কখনো মাপা যায় না, পরিমাপও করা যায় না, কিন্তু সুখ কিংবা দুঃখ অনুভব করা যায়। আমরা ভেতর থেকে তা অনুভব করতে পারি। আপনার শখের আইফোন ক্রয় করার পর আপনি যে পরিমাণ আনন্দিত হয়েছিলেন, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছেন মোবাইলটি চুরি হয়ে যাওয়ায়। অর্থাৎ আপনি 80,000 টাকার আইফোন ক্রয় করতে পেরে যে পরিমাণ খুশি হয়েছিলেন, সেই 80,000 টাকার আইফোনটি চুরি হয়ে যাওয়াতে তার চেয়ে বেশি দুঃখ পেয়েছেন। আইফোন ক্রয়ের আনন্দটার চেয়ে আইফোন হারিয়ে ফেলার কষ্টটা অনেক বেশি। আমরা সমপরিমাণ জিনিস লাভের আনন্দের চেয়ে সমপরিমাণ জিনিস হারানোর দুঃখটা বেশি অনুভব করি। এটাকেই লস অ্যাভার্সন বলা হয়। কোনো কিছু অর্জন করার থেকে কোনো কিছু হারিয়ে ফেলার ভয়টাই আমাদের বেশি কাজ করে। লস অ্যাভার্সন এটা সমপরিমাণ জিনিস তুলনা করার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ধরুন, সকালে আপনি 100 টাকা আয় করলেন এবং রাত্রে মাত্র 10 টাকা হারিয়ে ফেললেন। তখন আপনার মধ্যে 100 টাকা আয় করার আনন্দটাই বেশি থাকবে, 10 টাকা হারানোর কষ্ট তেমন বেশি অনুভব হবে না। কিন্তু যখন আপনি সকালে 100 টাকা আয় করবেন এবং রাতে আবার 100 টাকা হারিয়ে ফেলবেন, তখন হারিয়ে ফেলার কষ্টটা বেশি অনুভূত হবে। এখানে টাকা সমপরিমাণই, অর্থাৎ আয় করলেন 100 এবং হারালেনও 100। টাকা সমপরিমাণ হওয়া সত্ত্বেও হারিয়ে ফেলার কষ্টটাই বেশি অনুভূত হয়। এজন্যই মানুষ হারানোর ভয়টাই বেশি করে।
যখন কোনো কিছু অর্জন করার চেয়ে হারানোর ভয়টাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তখন সেটাকে বলে লস অ্যাভার্শন বায়াস। আমরা ব্যবসার ক্ষেত্রে যদি এরকম চিন্তা করি যে ব্যবসায় টাকা বিনিয়োগ করলে আমার ব্যবসায় লোকসান হতে পারে, আমি হয়তোবা বিজনেস করে লাভ করতে পারবো না, তাই আমার উচিত বিজনেসে টাকা ইনভেস্ট না করা, টাকাটা বরং আমি ব্যাংকে জমা রেখে দিই। এই যে ব্যবসায় লোকসান হওয়ার ভয়ে আপনি বিনিয়োগ করলেন না, সেটাকেই বলে লস অ্যাভার্শন বায়াস। অথচ টাকা ব্যাংকে জমা না রেখে সেটাকে ইনভেস্ট করলে প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা ছিল। অর্থাৎ লাভের দিকটাকে কম গুরুত্ব দিয়ে ক্ষতির দিকটাকে আমরা বেশি ভাবি। তাই লস অ্যাভার্শন বায়াস বিজনেসের জন্য ক্ষতিকর। এই টার্মটি মূলত বিহেভিয়ারাল ইকোনমিতে পড়ানো হয়, কিন্তু এখন বর্তমানে লস অ্যাভার্শন বায়াস এই টার্মটি রাজনীতিতেও প্রচুর ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে ইলেকটোরাল পলিটিক্সের ক্ষেত্রে। এই পরিভাষাটি বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধের লাভ ক্ষতি হিসাব করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। একটি সাধারণ উদাহরণ দিই। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত অনেক যুদ্ধে জয়ী হয়েছে। যুক্তরাষ্ট্র লিবিয়াতে যুদ্ধ করে জয়ী হয়েছে, সেখানে গাদ্দাফির পতন ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধে জয়ী হয়েছে, সেখানেও সাদ্দাম হোসেনের পতন ঘটিয়েছে। এরকমভাবে যুক্তরাষ্ট্র অসংখ্য যুদ্ধে জয়ী হয়েছে, কিন্তু এত যুদ্ধে জয়ী হওয়ার পরেও শুধু ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ার কারণে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি সংকটে পড়েছিল। অর্থাৎ মাত্র একটি যুদ্ধে হারার কারণে বাকি যেসব যুদ্ধে জয়ী হয়েছিল সেগুলোর আনন্দ মলিন হয়ে যায়, যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক যোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। অসংখ্য যুদ্ধে জয়ী হলেও শুধু একটি যুদ্ধে হেরে গেলে সেটার প্রভাব বেশি পড়ে। কূটনৈতিক অঙ্গনে মানুষ এই বিষয়টিকেই বড় করে ফুটিয়ে তোলে, হারিয়ে যাওয়াটাকেই মানুষ বড় করে দেখে। 10টি যুদ্ধে জয় হলে বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ ইমেজ বৃদ্ধি পায়, মাত্র একটি যুদ্ধে হেরে গেলেই তার চেয়ে বেশি ইমেজ সংকটে পড়ে। যুক্তরাষ্ট্রের এই ইমেজ সংকট উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের একাডেমিক অঙ্গনে প্রচুর ডিবেট হয় এই নিয়ে যে যুক্তরাষ্ট্র যেন ভবিষ্যতে আর যুদ্ধে না জড়ায়। আফগানিস্তান ইস্যুতেও যুক্তরাষ্ট্র ইমেজ সংকটে পড়েছে। 20 বছর আগে যাদেরকে উৎখাত করতে মার্কিন সেনারা আফগানিস্তানে এসেছিল, টানা 20 বছর যুদ্ধ করে আবার ঠিক তাদেরকেই ক্ষমতায় বসিয়ে দিয়ে মার্কিনীদের আফগান ছাড়তে হয়েছে। 2001 সালে তালেবানদের হঠাতে ন্যাটো জোট আফগানিস্তানে হামলা চালায়। টানা 4 জন মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে যুদ্ধ করে, $1 ট্রিলিয়ন খরচ করে, হাজারো মার্কিন সেনা নিহত হয়। 2021 সালে সেই তালেবানদেরকে ক্ষমতায় বসিয়ে ন্যাটো জোট আফগানিস্তান ত্যাগ করে। তাই বলা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের পর এটাও যুক্তরাষ্ট্রের লস প্রজেক্ট। এটাকে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ফেইলিয়ার বলা হচ্ছে। চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ইস্যুতে ব্যর্থ হওয়ার বিষয়টি বড় করে তুলে ধরছে। চীন এটাকে বিগেস্ট মিসক্যালকুলেশন হিসেবে উপস্থাপন করছে। তাই যুক্তরাষ্ট্র যেন ভবিষ্যতে আর যুদ্ধে না জড়ায় সেই মত দিয়েছেন ওয়ারফেয়ার স্পেশালিস্টদের অনেকেই। সফট পাওয়ার স্ট্র্যাটেজি 1. ডিসেপটিভ ডিপ্লোমেসি। বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ মাঝে মাঝে নিজেদের গোপন তথ্যগুলো নিজেরাই ফাঁস করে দেয়। বিভিন্ন দেশে সিক্রেট অপারেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র অসংখ্য রাষ্ট্রপ্রধান উৎখাত করেছে। মনে করুন 10 বছর পূর্বে কোনো একটি দেশের সরকারকে যুক্তরাষ্ট্র উৎখাত করেছিল। তারপর 10 বছর পর সরকার উৎখাতের ওই ঘটনাটি নিয়ে সিআইএ সুন্দর করে একটি প্রতিবেদন তৈরি করে। কিভাবে সিআইএ সেই সরকার উৎখাতে সফল হয়েছিল সেটা প্রতিবেদনে অতিরঞ্জিত করে ফুটিয়ে তোলা হয়। তারপর তারাই সেটা ফাঁস করে দেয়। তারপর বড় বড় জার্নালে সেই প্রতিবেদন পাবলিশ করা হয়। বিশ্বজুড়ে হইচই শুরু হয়। এটা দ্বারা তারা মূলত তুলনামূলক কম শক্তিধর দেশগুলোকে এই বার্তা দেয় যে তারা গোপনে অনেক কিছু করতে সক্ষম। তাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তারা এরকম একটি বার্তা দেওয়ার চেষ্টা করে যে যারা মার্কিন বিরোধী নীতি গ্রহণ করেছে তারাই সেনা অভ্যুত্থান, গুপ্ত হত্যা ও গৃহযুদ্ধ সহ বিভিন্ন উপায়ে উৎখাত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র
বিশ্ব রাজনীতিতে যে আধিপত্য প্রতিষ্ঠা করেছে তা অধিকাংশই গোপন ছল চাতুরিমূলক কূটনীতি দ্বারা। আর এরকম প্রতারণামূলক বিভ্রান্তিকর পলিসি দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করার কূটনীতিকেই ডিসেপটিভ ডিপ্লোমেসি বা প্রতারণামূলক কূটনীতি বলা হয়। 2. হেজেমনিক সভেরেনিটি। একটি রাষ্ট্রের নিজ ভূখণ্ডের উপর সেই রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্বকে বলা হয় ওয়েস্টফেলিয়ান সার্বভৌমত্ব বা ওয়েস্টফেলিয়ান সভেরেনিটি। অর্থাৎ একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না। একটি রাষ্ট্র বড় কিংবা ছোট, ধনী কিংবা গরিব যাই হোক না কেন, তার নির্দিষ্ট সীমানা বা ভূখণ্ডের উপর স্বীয় কর্তৃত্ব বজায় থাকবে এবং একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অন্য আরেকটি রাষ্ট্রের হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এখন এই ওয়েস্টফেলিয়ান সভেরেনিটি যুক্তরাষ্ট্রকে অন্য কোনো দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার বৈধতা দিচ্ছে না। একইভাবে ওয়েস্টফেলিয়ান সার্বভৌমত্ব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইরাক, লিবিয়া ও আফগানিস্তান সহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে হস্তক্ষেপ ছিল সম্পূর্ণ অবৈধ ও আন্তর্জাতিক আইনের বিরোধী। কিন্তু তাই বলে কি যুক্তরাষ্ট্র নিজ স্বার্থ উদ্ধারের জন্য অন্য দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না? এই অবৈধ হস্তক্ষেপকে বৈধ বা লেজিটিমাইট করার জন্য যুক্তরাষ্ট্র ওয়েস্টফেলিয়ান সভেরেনিটির বিপরীতে নতুন আরেকটি টার্ম নিয়ে হাজির হয়েছে, যার নাম দিয়েছে হেজেমনিক সভেরেনিটি। এই হেজেমনিক সভেরেনিটির মানে হলো বিশ্বের কোনো দেশে গণতন্ত্র না থাকলে কিংবা মানবাধিকার লঙ্ঘিত হলে সেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং কথিত মানবাধিকার প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্রের উচিত সেই দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা এবং সেটা বৈধ। এই হেজেমনিক সভেরেনিটি অনুযায়ী যুক্তরাষ্ট্র কর্তৃক লিবিয়ায় গাদ্দাফির পতন, ইরাকে সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ, আফগানিস্তানে ন্যাটো জোটের হামলাকে বৈধতা দিচ্ছে। শুধু একটি তকমা লাগিয়ে দেবেন যে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় হস্তক্ষেপ করেছি। বর্তমান দুনিয়ায় এই ওয়েস্টফেলিয়ান সভেরেনিটির বিপরীতে হেজেমনিক সভেরেনিটি দিন দিন আরও বেশি শক্তিশালী হচ্ছে এবং যুক্তরাষ্ট্র বহির্বিশ্বে তার হস্তক্ষেপকে বৈধ হিসেবে প্রমাণ করতে পারছে। তার প্রকৃষ্ট উদাহরণ আপনি অ্যান্ড্রো ভাকচিভের দ্য লিমিটস অফ পাওয়ার বইও পাবেন। 3. দ্য লিমিটস অফ পাওয়ার। যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যুক্তরাষ্ট্রেরই সমালোচনা করে যারা গোটা বিশ্বে পরিচিতি লাভ করেছেন এমন দুজন ব্যক্তি হলেন প্রফেসর অ্যান্ড্রো ভাকচিভ ও দার্শনিক নোয়াম চমস্কি। দ্য লিমিটস অফ পাওয়ার পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর অ্যান্ড্রো ভাকচিভের লেখা একটি বিখ্যাত বই। এই বইয়ে আমেরিকান হয়েও আমেরিকার সমালোচক অ্যান্ড্রো ভাকচিভ আমেরিকার রাষ্ট্র ব্যবস্থার 5টি প্রধান বৈশিষ্ট্য দেখিয়েছেন। বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. বিশ্ব রাজনীতিতে আমেরিকার বিশ্ব নেতৃত্বকে অর্থাৎ ডমিনেশনকে কল্যাণকর বলে ধরে নিতে হবে, অর্থাৎ আমেরিকার উদ্দেশ্য অন্যের মঙ্গল করা। 2. ধরে নিতে হবে বিশ্বে মার্কিন নেতৃত্বের ক্ষেত্রে যে কোনো ধরনের দুর্বলতা বা ল্যাপস বিশ্বব্যাপী বিশৃঙ্খলার জন্ম দেবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ছাড়া বা যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড পলিটিক্সে নেতৃত্ব না দিলে বিশ্বে নৈরাজ্য দেখা দেবে বলে মনে করেন আমেরিকানরা। 3. যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠা করা তার দায়িত্বের মধ্যে পড়ে এবং তার জন্য বিভিন্ন দেশে সামরিক শক্তি প্রয়োগ করা জরুরি হলেও ন্যায়সঙ্গত। 4. অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের লক্ষ্যে আমেরিকার সামরিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন এবং যদি প্রয়োজন হয় তাহলে একাধিক অঞ্চলে আমেরিকার সামরিক তৎপরতা কার্যকর করা প্রয়োজন। 5. আমেরিকার বৈদেশিক নীতি ও রাজনীতি হবে আক্রমণাত্মক এবং যে কোনো শক্তিকে পরাজিত করা তার একমাত্র লক্ষ্য। লক্ষ্য করলে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোড়ার দিকের প্রেসিডেন্ট থেকে শুরু করে আজকের জো বাইডেনের পররাষ্ট্রনীতিতে পর্যন্ত উপরিউক্ত 5টি বৈশিষ্ট্যের একটিও অনুপস্থিত নেই। 4. হেজেমনি। হেজেমনি বা চিন্তার আধিপত্যবাদ। এই হেজেমনি শব্দটি সামনে নিয়ে আসেন দার্শনিক অ্যান্টোনিও গ্রামসি। সরল বাংলায় হেজেমনির মানে হচ্ছে
কোনো একটি বিষয় সবার মাথায় ঢুকিয়ে দেবার চেষ্টা করা এবং সাধারণ মানুষকে ভাবতে বাধ্য করা যে উক্ত ধারণাটি সত্যি। একটি আইডিয়া এমনভাবে প্রয়োগ করা যেন দলে দলে মানুষ বিশ্বাস করে এটাই মনে হয় সত্যি, এটাই মনে হয় বাস্তব। যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রেও চিন্তার আধিপত্যকে বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের এসব কার্যকলাপকে অ্যান্টোনিও গ্রামসির হেজিমনি তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। এই তত্ত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেসি সম্পর্কে একটি বাস্তব ধারণা পাওয়া যায়। হেজেমনি প্রতিষ্ঠার সবচেয়ে বড় হাতিয়ার গণমাধ্যম। বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠা করতে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। উদাহরণস্বরূপ, উপসাগরীয় যুদ্ধে মার্কিন বাহিনীর বোমায় হাজার হাজার ইরাকি মারা গিয়েছে। অনেক আগে যুদ্ধ হলেও এসব যুদ্ধের কাহিনী মানুষের মনে একটি সংবেদনশীলতা তৈরি করে এবং সেই সংবেদনশীলতা থেকে মার্কিন বিরোধী একটি মনোভাব গড়ে উঠতে পারে। তাই এখন গণমাধ্যমকে ব্যবহার করেই মানুষের সেই সংবেদনশীলতা কমিয়ে দেওয়া হচ্ছে। সেই যুদ্ধকে কনভার্ট করে বানানো হচ্ছে ভিডিও গেম, যেখানে ইরাকের সেনাদের ওপর বোমা ফেলে ফেলে গেমের এক একটি ধাপ অতিক্রম করতে হয়। ভিডিও গেমের মধ্য দিয়ে ইরাকিদের নিহত হওয়ার প্রেক্ষিতে মর্মাহত হওয়ার পরিবর্তে মানুষ বিষয়টি এখন একটি স্রেফ বিনোদন বা মজা হিসেবে নিচ্ছে। এভাবে মানুষের সংবেদন নিষ্ক্রিয় করার প্রক্রিয়াকে টার্ম হিসেবে ডিসেনসিটাইজেশন বলা হয়। বিশ্বায়নের এই যুগে ভিডিও গেমও চিন্তার আধিপত্যবাদ হিসেবে কাজ করছে। আরব বিশ্বে এসব ভিডিও গেম নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনেকে অভিযোগ তুলেছেন যে বিভিন্ন ভিডিও গেমসের মাধ্যমে কৌশলে সহিংসতা ও উগ্রতাকে ইনজেক্ট করা হচ্ছে। কোয়েশ্চেন টু থিঙ্ক অ্যাবাউট। মার্কিন নীতি নির্ধারকরা মনে করেন যুক্তরাষ্ট্র যদি বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব না দেয় তাহলে বিশ্বে নৈরাজ্য সৃষ্টি হবে। এখন যুক্তরাষ্ট্র যদি বিশ্ব রাজনীতির নেতৃত্ব থেকে আসলেই নিজেকে প্রত্যাহার করে তাহলে পৃথিবী কি আরো নৈরাজ্যময় হবে, নাকি যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে পৃথিবী